এদিকে আজ শুক্রবার জুমার পর লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নেমেছে। বিএনপি কর্মীদের দরে দরে হত্যা করছে। সারা দেশে তোলপাড় পরিস্থিতি। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মুখোমুখি অবস্থানে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা একসাথে লাঠি সুটা নিয়ে রাজপথে নেমেছে। ঢাকা সম্পূর্ণ দখল করে জামাত, বিএনপি মুখোমুখি অবস্থায় আজকে সারা দেশে। দর্শক, প্রফেসর ইউনূসের আমলে আদালতকে পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, মানুষের জামিন আটকে দেওয়া হয়েছিল এবং সরকার থেকে প্রকাশ্যেই বলা হয়েছিল কার জামিন হবে কার জামিন হবে না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই যোদ্ধার রিমান্ড বাতিল করে জামিনের ব্যবস্থা আইন উপদেষ্টাকে করতেও দেখেছিলাম। অর্থাৎ আদালতকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করে গেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার। আমি আশাবাদী আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেশের রাজনীতিতে এই মুহূর্তে নীরবে যে এক বিশাল ভূমিকম্প ঘটে যাচ্ছে, তার আজ হয়তো আমরা অনেকেই এখনো পুরোপুরিভাবে পাচ্ছি না। কিন্তু সমীকরণগুলো যদি আপনারা একটু নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে একেবারে একজন রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে খতিয়ে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে একটি শব্দ, একটি ন্যারেটিভ খুব শক্তভাবে ছেটে গেছে। এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। একদিকে বিএনপি সরকারের প্রত্যেকটা এমপিকে নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে আজকে জুমার পর আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী একসাথে রাজপথে নামে এবং ঢাকায় নতুন অনেক ঘটনা ঘটায়। জামাত, বিএনপি এদের উপর সরাসরি আক্রমণ করে আওয়ামী লীগ। দর্শক শ্রোতা, আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে গত 1 বছর যাবতীয় পরিকল্পনা করে আসছে যে কিভাবে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং সে আবারও কিভাবে বাংলাদেশের মধ্যে ফিরে আসবে। আজকে আমরা দেখতে পারি আওয়ামী লীগ সেই তাণ্ডবটি চালাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি এবং অনেক এমপিদের অনেক গোপন রহস্য যে ফাঁস হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। দর্শক, প্রফেসর ইউনূসের আমলে আদালতকে পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, মানুষের জামিন আটকে দেওয়া হয়েছিল এবং সরকার থেকে প্রকাশ্যেই বলা হয়েছিল কার জামিন হবে কার জামিন হবে না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই যোদ্ধার রিমান্ড বাতিল করে জামিনের ব্যবস্থা আইন উপদেষ্টাকে করতেও দেখেছিলাম। অর্থাৎ আদালতকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করে গেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার। অবস্থার পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আদালতের উপরে বর্তমান সরকারের হস্তক্ষেপের এখন পর্যন্ত তেমন কোনো দৃষ্টান্ত দেখা যায়নি এবং সেটা না হওয়ার কারণে বেশ কিছু ব্যাপারে আসামিদের জামিন পাওয়ার ঘটনা আমরা দেখছি। যদিও আইবি রহমানের মতো টপ নেতাদের জামিন বারবার নাকচ করে দেওয়ার ঘটনাও দেখেছি। কিন্তু সুখের খবর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আদালত স্বাধীনভাবে কাজ করছে, এরকমটা বোঝা যাচ্ছে। তেমনটাই এবার ঘটনা ঘটলো। আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী, বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে জামিন দিয়েছেন আদালত এবং সেটা নিম্ন আদালত। এটা কিন্তু একটা বড় ঘটনা যে নিম্ন আদালতে আওয়ামী লীগের মন্ত্রীকে জামিন দেয়া হলো। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আওয়ামী লীগের কোন মন্ত্রী জামিন পেলেন এবং কি কারণে তাকে জামিন দিলেন আদালত। এই ঘটনার মধ্য দিয়ে অন্তত এটা প্রতীয়মান হয় কিনা যে প্রফেসর ইউনূসের আদালতের ওপরে প্রভাব বিস্তার করার যে চেষ্টা সরকারের থেকে, সেই চেষ্টা বর্তমানে অনেকটাই কমে গেছে কিংবা নাই এর দিকে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগের এক মন্ত্রীকে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে। নিম্ন আদালতে এই জামিনটা দেওয়া হয়েছে। উচ্চ আদালতে জামিনের ঘটনা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, কিন্তু নিম্ন আদালতে আওয়ামী লীগের ডাকসাইটের নেতার এবং আওয়ামী লীগের ডাকসাইটে মন্ত্রীর জামিন দেওয়ার ঘটনাটা কিন্তু প্রফেসর ইউনূসের শাসনামল শুরু থেকে এ পর্যন্ত এবারই প্রথম দেখা গেল। প্রফেসর ইউনূস যেভাবে আদালতের গতিপথ রুদ্ধ করার চেষ্টা করেছেন, আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, আদালতে মব তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সেখান থেকে আমরা যদি একটু একটু করে বেরিয়ে আসতে পারি তাহলে সেটা দেশের জন্য একটা ভালো খবর। আমার দেশের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে হত্যা চেষ্টা মামলা, জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী, তাকে জামিন দেওয়া হয়েছে। এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। জুলাই আমাদের আবেগ। আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইন এবং কানুন দিয়ে। এই আইন এবং কানুন দিয়ে জুলাই বিপ্লব হয় নাই, এই জুলাই বিপ্লব হয়েছে আবেগ দিয়ে। জুলাই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা এক দফার ঘোষণায় ঘোষিত হয়েছে, ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। গত 16 বছরে আমরা যে ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছিলাম, আমাদের যেই
ফেসিবাদী যে সংবিধান ছিল সেই সংবিধান আমাদের গুম খুন আইনাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বড় পরিচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় যে ইসলামী ছাত্র শিবির ছিল সেটার বৈধতা দিয়েছে এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটার সবাই উল্লাস করেছে। এই গুম খুন আইনাগর এবং অবৈধ নির্বাচন, যে 3টি নির্বাচন সংগঠিত হয়েছে, সেই নির্বাচন এবং যে ফেসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেই সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে সেটা ছিল 24-এর ছাত্র জনতার গণবিপ্লব। সেই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, আমাদের এই রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা এবং 72-এর যে ফেসিবাদী সংবিধান আছে সেই সংবিধানের সংস্কার করা। এবং সেটার জন্য ওই সময়ে আপনারা জানেন ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারও আগে 11টি কমিশন গঠিত হয়েছে যারা সুপারিশ দিয়েছে এবং সেই সুপারিশের উপর ভিত্তি করে ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলগুলো তারা গিয়েছে, তারা মতামত দিয়েছে। সে মতামতের উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদের এটা বাস্তবায়ন করার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং এই বাস্তবায়ন আদেশ সেটার আইনি বিধি দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে এবং গণভোটে 70% মানুষ তারা গণরায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের পক্ষে। কিন্তু আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা বলেছে তারাও ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চায় না এবং তারা এর আগেও 31 দফা দিয়েছে। সে 31 দফায় প্রথম দফায় তারা বলেছে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, তারা বিচার বিভাগে স্বাধীনতা দিবে, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে। কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সেই প্রতারণার রাজনীতি, সেই প্রপঞ্চনার রাজনীতি, সেই চলচাতুরের রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যে কথা দিয়েছেন আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে, ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটে যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফেসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধান প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়, সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফেসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পর আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে জাহির করতে শুরু করে এবং জুলাই সন্ত্রাসীদের লেলিয়ে দেয় ভারত ইস্যু নিয়ে মাঠ গরম করার জন্য। ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নির্দিষ্ট তারিখের একদিন আগেই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যান 2025 সালের নভেম্বর মাসে। এখন তিনি আবার তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই রজার খলিল হয়ে উঠেছিল তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনার মূল প্রেরণক। শোনা যায় তারেক রহমান ভারতের কাছে, আমেরিকার কাছে বহু মুচলেকা দিয়েছেন। সেসব মুচলেকা এখন কড়াই গন্ডায় আদায় করার সময় এসেছে। আগামী 7ই এপ্রিল এই রজার খলিল ওরফে খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। লোকে বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটন নিয়েই তিনি নাকি দিল্লি যাচ্ছেন, নাকি সেই যে মুচলেকার বিষয়টি, মুচলেকা কি দিয়েছিলেন সেটাই কি পাওনা বোঝাতে যাচ্ছেন? আপনাদের হয়তো মনে থাকবে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে অংশগ্রহণের নাম করে খলিলুর রহমান ওরফে রজার খলিল
2025 সালের নভেম্বরে ভারত সফর ছিল একটি রহস্য ঘেরা ঘটনা। অন্তর্বর্তী সরকারের আমলে মাত্র 2 জন উপদেষ্টার ভারত সফরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষত এমন এক সময়ে যখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ তার প্রত্যর্পণ দাবি করছে। সেই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমানের দিল্লি যাওয়া এবং অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। এখন সেই একই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লি যাচ্ছেন। তারেক রহমান সরকারের প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর হিসাবে এটি কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গী হওয়ার বিষয়টি এই সফরের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের রিসেট বোতাম হিসাবে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই সফরটি নিছক কোনো রুটিন কূটনৈতিক যাতায়াত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত। গত 1.5 বছর ধরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক করিডোরগুলো নজিরবিহীন তিক্ততায় আচ্ছন্ন ছিল। ইউনূস সরকারের ভারত বিরোধী অবস্থান এবং দুই দেশের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কারণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের জন্য দীর্ঘ 9 মাস অপেক্ষা থাকতে হয়। তবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেছেন সেই যে মুচলিকা তত্ত্ব, এর আগে একটি ভিডিও করেছিলাম, দয়া করে দেখে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো উষ্ণ অভিনন্দন বার্তা এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি স্পষ্ট বার্তা দিয়েছিল যে নয়াদিল্লিও তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের আসন্ন 2 দিনের দিল্লি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রীর এই দিল্লি যাত্রার কৌশলগত তাৎপর্য অত্যন্ত ব্যাপক। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে যাওয়া ডক্টর খলিলুর রহমানের এই সফরে ভারতের শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠকগুলো প্রমাণ করছে যে এই রিসেট কেবল রাজনৈতিক শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং অর্থনীতি, জ্বালানি ও নিরাপত্তার মতো স্পর্শকাতর খাতগুলো এর আওতাভুক্ত। বাংলাদেশের রাজনীতিতে একটি শব্দ, একটি ন্যারেটিভ খুব শক্তভাবে ছেঁটে গেছে। যেরকম ঠিক গ্রামের পুকুর ঘাটে, শান বাঁধানো পুকুর ঘাটে শ্যাওলা একেবারে ছেঁটে যায়, জমে থাকে, বসে থাকে সিঁড়ির গায়ে, ঠিক এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে এইভাবে ছেঁটে গেছে। এটা এখান থেকে খুব সহজে উঠবে না। শব্দটা কি? শব্দটা হচ্ছে মুনাফেক। এটা কিন্তু এতদিন শুধু কেউ ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে বলতো, কিন্তু এই মুনাফেক শব্দটা রাজনীতির ভিতরে ঢুকে পড়েছে। এই শব্দটা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাহলে প্রথম শুনেছিলাম ভারতের গুপ্তচর এবং জাসদের সভাপতি, ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী হাসানুল হক ইনুর মুখে। এই হাসানুল হক ইনু ওই সময় বিএনপি এবং জামাতকে মুনাফেক বলে সে প্রথম সম্বোধন করে। এরপরে মাঝে মাঝে তারা এই শব্দটা ব্যবহার করতো, ওইভাবে অত জোরালো ভাবে না, অল্প অল্প মৃদু ভাবে। এরপরে এই শব্দটা চরমোনাই এবং অন্যান্য যারা এই বিভিন্ন পীর তরিকার লোকজন আছে, আপনার ওই যে বক্তে নসর মাঝ ভান্ডারী তরিকত ফেডারেশনের, এরা জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই শব্দটা ব্যবহার করা শুরু করলো, মাঝে মাঝে হালকা। তবে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার শুরু হলো এই 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে এসে। শব্দটা একেবারে নির্দিষ্ট করে ফেলানো হলো জামাত ইসলামের জন্য। আর এই কাজটা কে করলো? শাহেদ আলম, যাকে অনেকেই আপনারা অন্য একটা নামে ডাকেন এবং সবাই চিনেন। এই শাহেদ আলম লোকটার কপাল আসলে খুব খারাপ। এই লোকটা শেখ হাসিনা সরকারের আমলে সে যে কোনো একটা পদের জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা করে নাই। সজীব ওয়াজেদ জয়ের পায়ে তেল মেরেছে, পা চেটে খেয়েছে।
শেখ হাসিনাকে তেলিয়েছে, কিন্তু শেখ হাসিনা তো মানুষ চেনে, সে কিন্তু প্রচন্ডভাবে মানুষ চেনে, সে কোনটা মানুষের জাত আর কোনটা অমানুষের জাত শেখ হাসিনা এটা খুব ভালো করে চেনে, যার কারণে এই লোকটাকে শেখ হাসিনা কোনোদিন পাত্তা দেয়নি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংসদের ভিতরের বিষয় নিয়ে কথা হয় এবং আজকে আওয়ামী লীগের যে বিভিন্ন পদক্ষেপ বা দেশের রাজনীতির মধ্যে নতুন অনেক ঘটনা, এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।